মুঘল দর্পণ, হুমায়ুন ও আকবরের গাথা। ধুলোমাখা এক পুরনো লাইব্রেরিতে বসে আছে তরুণ শিক্ষার্থী অর্ণব। তার সামনে ইতিহাসের এক বিশাল গ্রন্থ নিয়ে বসে আছেন প্রবীণ শিক্ষক বিদুর। বিদুর বলতে শুরু করলেন, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন ছিলেন অত্যন্ত দয়ালু এবং মার্জিত, কিন্তু তার ভাগ্য ছিল উত্থান পতনে ভরা। তার 3 ভাই কামরান, আসকারি এবং হিন্দাল তাকে অনেক সময় বিপদে ফেলেছিলেন। তবে তার বোন গুলবাদান বেগম তার জীবন নিয়ে লিখেছিলেন অমর কাব্য হুমায়ুন নামা। বিদুর পাতা উল্টে দেখালেন হুমায়ুন এবং তার বোন গুলবদন বেগমের একটি কাল্পনিক ছবি। তিনি বললেন, হুমায়ুন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিলেন এবং সপ্তাহে 7 দিন 7 রঙের পোশাক পরতেন। অন্যদিকে গুলবদন বেগম তার ভাইয়ের জীবনের সংঘাত ও সাফল্যের কথা হুমায়ুন নামাতে নিখুঁতভাবে তুলে ধরেছেন, যা আজও আমাদের ইতিহাসের এক অমূল্য দলিল। এবার গল্পের মোড় ঘুরল সম্রাট আকবরের দিকে। বিদুর বললেন, আকবর ছিলেন এক মহান দূরদর্শী শাসক। তিনি দিন-ই-ইলাহি নামে এক নতুন ধর্মমতের প্রবর্তন করেন, যা ছিল মূলত সব ধর্মের সারসংক্ষেপ। এই মতে কোনো নির্দিষ্ট পুরোহিত ছিল না, বরং একজন পীর বা গুরুর সান্নিধ্যে আধ্যাত্মিক চর্চা করা হতো। ভক্তরা সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্তের সময় সৃষ্টিকর্তার আরাধনা করতেন। দিনে ইলাহিতে কিছু কঠোর নিয়ম ছিল। বিদুর ব্যাখ্যা করলেন, মাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল, বিশেষ করে নিজের জন্ম মাসের সময়। তারা আগুনের পবিত্রতা রক্ষা করতেন এবং সূর্যালোকের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন। এটি কোনো বাধ্যতামূলক ধর্ম ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক ভ্রাতৃত্বের বন্ধন। প্রশাসনিক দক্ষতার কথা বলতে গিয়ে বিদুর বললেন, আকবর প্রবর্তন করেছিলেন মানসবদারি প্রথা। এটি ছিল সামরিক ও প্রশাসনিক পদমর্যাদার ভিত্তি। প্রতিটি পদের 2টি ভাগ ছিল, জাট এবং সওয়ার। জাট নির্দেশ করত কর্মকর্তার ব্যক্তিগত মর্যাদা ও বেতন, আর সওয়ার নির্দেশ করত সেই মানসবদারকে কতজন অশ্বারোহী সৈন্য রাখতে হবে। রাজস্ব ব্যবস্থায় আকবর এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন। বিদুর বললেন, তার অর্থমন্ত্রী রাজা টোডরমল প্রবর্তন করেন 10 শালা বন্দোবস্ত। বিগত 10 বছরের গড় ফলন ও দামের উপর ভিত্তি করে কর নির্ধারণ করা হতো। এই ব্যবস্থায় মধ্যস্থত্বভোগীদের দাপট কমেছিল এবং কৃষকরা সরাসরি সরকারকে কর দিতে পারত। বিদুর এবার জমির 4 প্রকার শ্রেণীবিভাগ বুঝিয়ে বললেন। জমিকে তার উর্বরতা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হতো। পুলদ ছিল শ্রেষ্ঠ জমি, যেখানে প্রতি বছর চাষ হতো। পরটি জমিতে উর্বরতা ফেরাতে মাঝে মাঝে চাষ বন্ধ রাখা হতো। চাচর জমি 3-4 বছর ফেলে রাখা হতো এবং বাঞ্জার ছিল একেবারে অনাবাদী জমি। আকবরের প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত মজবুত। বিদুর বলতে থাকলেন, প্রশাসনের শীর্ষে ছিলেন উজির বা প্রধানমন্ত্রী। সামরিক বিভাগের প্রধান ছিলেন মীর বকশী, যিনি সৈন্যদের বেতনও বন্টন করতেন। এছাড়া রাজপ্রাসাদের দেখাশোনার জন্য ছিলেন মীর সামান এবং বিচার বিভাগের প্রধান ছিলেন কাজী। সবশেষে স্থাপত্যকলার কথা এলো। বিদুর বললেন, আকবর ছিলেন শিল্পানুরাগী। তিনি ফতেপুর সিক্রি নামে এক নতুন শহর গড়ে তোলেন। এছাড়া আগ্রা দুর্গ এবং বুলন্দরওয়াজা তার স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন। হিন্দু ও মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই ইমারতগুলো মুঘল ঐশ্বর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। গল্প শেষ করে বিদুর বললেন, হুমায়ুনের সেই লড়াই আর আকবরের এই প্রশাসনিক ও সাংস্কৃতিক সংহতি ভারতকে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল। এই তথ্যগুলো মনে রাখলে যে কোনো পরীক্ষায় তুমি সফল হবেই। অর্ণব তার নোটবুক বন্ধ করে হাসি মুখে বলল, ধন্যবাদ স্যার, ইতিহাস এখন আমার কাছে এক জীবন্ত গল্পের মতো। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আজকের প্রশ্ন, হুমায়ুন কোন যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হন? আকবরের রাজত্বকালে দিন-ই-ইলাহি প্রবর্তনের মূল উদ্দেশ্য কী ছিল?